এপ্রিল 1970 সালে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো 13 মিশনের রকেট লঞ্চ করা হয়। এর মধ্যে 3 জন মহাকাশচারী বসেছিল। অ্যাস্ট্রোনটদের চাঁদে পাঠানোর জন্য এটা ছিল নাসার 3 নম্বর মিশন। পূর্বের দুটো মিশনের সফলতা দেখে এই 3 মহাকাশচারীরা খুবই আত্মবিশ্বাসী ছিল। এদের স্বপ্ন ছিল চাঁদের মাটিতে পা রাখবে, কিন্তু তারা কখনোই জানতো না যে তাদের স্বপ্ন বাস্তব হতে চলেছে। 13 এপ্রিল 1970 সালে যখন এদের স্পেস ক্রাফট পৃথিবী থেকে 3,22,000 কিলোমিটার দূরে পৌঁছায়, হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এই ব্লাস্টটা এতটাই তীব্র ছিল যে তাদের স্পেস ক্রাফটকেই কাঁপিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়ার্নিং লাইটস আর অ্যালার্ম বাজা শুরু করে। তারা জানতে পারে তাদের একটা অক্সিজেন ট্যাঙ্ক ব্লাস্ট করেছে, আর অন্য অক্সিজেন ট্যাঙ্ক থেকে হাওয়া দ্রুত কমে আসছে। পৃথিবী থেকে মিশন কন্ট্রোল টিম বিশ্বাসই করতে পারছিল না। তারা মনে করেছে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিন্তু স্পেস ক্রাফট থেকে মহাকাশচারীরা জানায় যে তারা জানালা থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে হাওয়া কন্টিনিউ লিক হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, তারা দেখতে পাচ্ছে বিস্ফোরণের কারণে স্পেস ক্রাফটটি রাস্তা হারিয়ে ফেলেছে, আর প্রতি সেকেন্ড পৃথিবী থেকে কিলোমিটার করে দূরের দিকে পালাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে এই 3 মহাকাশচারীরা পৃথিবী থেকে এতটা দূরে পৌঁছে যায় যে একটা নতুন রেকর্ড করে দেয়। আজ পর্যন্ত পৃথিবী থেকে কোনো মানুষ এতটা দূরে পৌঁছায়নি যতটা দূরে এই 3 মহাকাশচারীরা গিয়েছিল অ্যাপোলো 13 মিশনের জন্য। চাঁদের মাটিতে পা রাখা তো দূরের কথা, এখন আসল প্রশ্ন হলো এরা 3 জনে আদৌ কি পৃথিবীতে জীবিত ফিরে আসতে পারবে? কারণ তারা এমন একটা জায়গায় হারিয়ে গেছে, না পারবে চাঁদে ল্যান্ড করতে, না পারবে পৃথিবীতে ফিরে আসতে, আর না পারবে বেশি সময় ধরে মিড স্পেসে আটকে থাকতে। তাদের আর কোনো বাঁচার রাস্তা নেই। আজকের ভিডিওতে জানবেন অ্যাপোলো 13 মিশনের এই মর্মান্তিক দুর্ঘটনাটি। এটা এমন এক বাস্তব ঘটনা যা সায়েন্স ফিকশন মুভিকেও হার মানায়। এমনিতেই মহাকাশে রোবট পাঠানো নাসার জন্য একটি কঠিন সাধ্য কাজ, কিন্তু মহাকাশে জীবন্ত মানুষ পাঠানো, আবার তাকে অক্ষত অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা, এটা এমন একটা ম্যান মিশন যেখানে সামান্য ইঞ্চি পরিমাণ যদি ভুল হয়ে যায় তাহলে কয়েক বছরের পরিশ্রম ব্যর্থ হওয়ার সাথে সাথে মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। এই কারণে স্পেস ক্রাফটকে এমনভাবে তৈরি করা হয় যাতে সূর্য থেকে নির্গত প্রাণনাশক রেডিয়েশন মহাকাশচারীদের ক্ষতি না করে, আর ভিতরে যেন পৃথিবীর বায়ুমণ্ডলের মতো ফিল দেয়। আর এই কারণে প্রেসারাইজড কেবিনের ভিতর অক্সিজেন সাপ্লাইয়ের জন্য অক্সিজেন ট্যাঙ্ক ইনস্টল করা থাকে, আর কার্বন ডাই অক্সাইডকে নষ্ট করার জন্য বিশেষ ফিল্টারও লাগানো থাকে যাতে মহাকাশচারীরা স্পেস রকেটের ভিতর জীবিত থাকতে পারে। অ্যাপোলো 13 মিশনের মূল লক্ষ্য ছিল চাঁদকে আরো ভালোভাবে এক্সপ্লোর করা, আর একে এমন একটা জায়গাতে ল্যান্ড করা হবে যেখানে কোনো অ্যাস্ট্রয়েড পড়ার কারণে বড় গর্ত তৈরি হয়ে গেছে। চাঁদের এই গর্তকে ফ্লেম অ্যারো বলা হয়। এই মিশনের কমান্ডার ছিলেন জেমস লভেল, আর সঙ্গে ছিল 2 জন মডিউল পাইলট, জন সোয়াইগার্ড আর ফ্রেড হেইস। এই 3 জন পাইলট নিজেদের ফ্যামিলিকে বিদায় জানিয়ে অ্যাপোলো 13 মিশনের জন্য চাঁদের উদ্দেশ্যে রওনা হয়। 11 এপ্রিল 1970 সালে রকেট লঞ্চ দেখার জন্য সেদিন জন এফ কেনেডি স্পেস সেন্টারের সামনে প্রায় 2 লাখ জনগণ জমায়েত হয়। এই স্পেস রকেটের 3টে অংশ রয়েছে। প্রথমটি কমান্ড মডিউল, দ্বিতীয়টি সার্ভিস মডিউল, আর তৃতীয়টি লুনার মডিউল। 3 জন মহাকাশচারীরা এই কমান্ড মডিউলেই বসেছিল, যেটা স্পেস রকেটের মেন পার্ট। এটা কোন শেপের মতো দেখতে, কেবল 11 ফিট লম্বা আর 13 ফিট ডায়ামিটার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশটি হলো সার্ভিস মডিউল, আর এর ভিতর মহাকাশচারীদের জন্য বেশি পরিমাণের অক্সিজেন ইনস্টল করা থাকে। কমান্ড মডিউল আর সার্ভিস মডিউলকে একসাথে সিএসএম বলা হয়, বা কমান্ড সার্ভিস মডিউল বলা হয়। যতক্ষণ না মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসছে ততক্ষণ পুরো মিশন পর্যন্ত এরা একসাথে জুড়ে থাকে, আর পৃথিবীতে রিএন্ট্রি করার সময় এরা পৃথক হয়ে যায়। আর তৃতীয় অংশটি হলো লুনার মডিউল, যার প্রধান কাজ হলো যখন স্পেস ক্রাফট চাঁদে চলে আসে তখন 2 জন মহাকাশচারীরা সিএসএম থেকে লুনার মডিউলের ভিতর প্রবেশ করে, আর এটা তখন সিএসএম থেকে পৃথক হয়ে যায়, আর তারপর চাঁদে ল্যান্ড করে। আর যখন চাঁদে বিজ্ঞানীদের কাজ সম্পূর্ণ হয়ে যায়, আবারও বিজ্ঞানীদের নিয়ে সিএসএম মডিউলে অ্যাটাচ হয়ে যায়, আর পুনরায় আবার পৃথিবীর দিকে ফিরে আসে। পরিকল্পনাটি ছিল স্পেস ক্রাফটটি পৃথিবীর অরবিট থেকে বেরিয়ে চাঁদের অরবিটের চতুর্দিকে ঘুরবে, আর সিএসএম মডিউল থেকে পৃথক হয়ে ধীরে ধীরে চাঁদে ল্যান্ড করবে। কিন্তু তারা কখনোই জানতো না যে কয়েক ঘন্টার মধ্যেই তারা এক ভয়ানক দুর্ঘটনার শিকার হতে চলেছে। স্পেস ক্রাফটটি পৃথিবী থেকে বেরিয়ে 3,22,000 কিলোমিটার দূরে প্রচন্ড গতিতে চাঁদের অভিমুখে আগিয়ে চলেছে। ঠিক এই সময় একজন মহাকাশচারী অক্সিজেনের ট্যাঙ্কের লেভেল চেক করার জন্য যখনই একটি বটন প্রেস করে তখনই হঠাৎ এক ভয়ানক ধামাকা হয়। এই বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে সার্ভিস মডিউলের একদিকের প্যানেল কভারই উড়ে যায়। এদিকে 3 জন কিছু বোঝার পূর্বে মাস্টার অ্যালার্ম আর ইলেকট্রিক পাওয়ার ফেলিয়ার লাইট ব্লিঙ্ক করা শুরু করে দেয়। চেক করার পর তারা জানতে পারে শর্ট সার্কিটের কারণে একটি অক্সিজেন ট্যাঙ্ক সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মিশন কমান্ডার জেমস লভেল সঙ্গে সঙ্গে দুর্ঘটনার খবরটি নাসা মিশন কন্ট্রোলকে জানায়। খবরটি পাওয়া মাত্রই মিশন কন্ট্রোলে হই হুল্লোড় শুরু হয়ে যায়, কারণ ইঞ্জিনিয়াররা ভালোমতোই জানে অক্সিজেন ট্যাঙ্ক ব্লাস্ট হওয়ার ফলাফল কত ভয়ানক হতে পারে। জেমস লভেল আরও নোটিশ করে কেবল স্পেস রকেটে একটি অক্সিজেন
অক্সিজেন ট্যাঙ্কি ব্লাস্ট করেনি, বরং দ্বিতীয় অক্সিজেন ট্যাঙ্কিতে অক্সিজেন লিক হয়ে যাচ্ছে। প্লাস তিনটের মধ্যে দুটো ইলেকট্রিক্যাল সাপ্লাই নষ্ট হয়ে গেছে, যা স্পেসক্রাফটটিকে চালানোর জন্য মেন ভূমিকা পালন করত। এখন একসাথে এতগুলি সমস্যাকে সমাধান করা মিশন কন্ট্রোলের ক্যাপাসিটির বাইরে, কারণ তারা এমন এক জায়গায় আটকে পড়েছে, না তাদের লোকেশন পৃথিবীর কাছে না চাঁদের কাছে রয়েছে। এই তিনজন মহাকাশচারী নিশ্চিত হয়ে যায় যে তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এখন তাদের সব লাইট অফ হয়ে গেছে, পান করার জন্য পর্যাপ্ত জলও শেষ প্রায়। তারা যে অক্সিজেনটিকে গ্রহণ করছে সেই অক্সিজেনটিও লিক হওয়া লাস্ট অক্সিজেন ট্যাঙ্ক থেকে আসছে। কেবল তাদের একটা মাত্র পাওয়ার ব্যাকআপ চালু রয়েছে। এই সমস্যাগুলি ছাড়াও আরও একটি ভয়ানক সমস্যার সম্মুখীন হয়। বিস্ফোরণের কারণে স্পেসক্রাফটের ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। যদি তারা ডাইরেকশন চেঞ্জ করতে না পারে তাহলে তারা চিরজীবনের জন্য মহাকাশের কালো অন্ধকারে হারিয়ে যাবে। সর্বপ্রথম তাদের কাজ ছিল স্পেসক্রাফটের ডাইরেকশনকে চেঞ্জ করা। এই মর্মান্তিক দুর্ঘটনাটিকে মহাকাশ যাত্রীদের ফ্যামিলির সাথে সাথে গোটা বিশ্ব লাইভ দেখছে। এদিকে সময়ের দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে, আর লাস্ট অক্সিজেন ট্যাঙ্কে যতটা অক্সিজেন রয়েছে কেবল 1 ঘন্টা পর্যন্তই কামান মডিউলে অক্সিজেন প্রোভাইড করতে পারবে। এই পয়েন্টে নাসা মিশন কন্ট্রোল সিদ্ধান্ত নেয় মহাকাশচারীরা যেন কামান মডিউল থেকে লুনার মডিউলে শিফট হয়ে যায়। ভাগ্যবশত লুনার মডিউলে পৃথক অক্সিজেন সাপ্লাই রয়েছে, কিন্তু সমস্যা হলো লুনার মডিউলে 2 জন ব্যক্তির জন্য অক্সিজেন আর জলের মজুত রয়েছে। কিন্তু বিকল্প রাস্তা না থাকার কারণে 3 জনকেই লুনার মডিউলে চলে আসতে হয়। পূর্বেই বলেছিলাম লুনার মডিউলের কাজ হলো 2 জন মহাকাশচারীকে নিয়ে চাঁদে ল্যান্ড করা, কিন্তু এখন সেখানে 3 জন রয়েছে। এই 3 জন সীমিত অক্সিজেন সাপ্লাইয়ের মধ্যে কত সময় জীবিত থাকতে পারবে নাসা টিম পৃথিবীতে বসে বসে ক্যালকুলেশন করা শুরু করে দেয়। ক্যালকুলেশন থেকে তারা জানতে পারে লুনার মডিউলে 3 জন অ্যাস্ট্রোনটদের জন্য 2 দিন পর্যন্ত অক্সিজেন সাপ্লাই থাকবে। কিন্তু সেই একই প্রশ্ন থেকে যায়, এদেরকে কখন আর কিভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে? অ্যাপোলো 13কে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য নাসার কাছে কেবল 2টো অপশনই রয়েছে। প্রথমটি হলো মেন ইঞ্জিনের সাহায্যে সমগ্র স্পেসক্রাফটকে পৃথিবীর দিকে আনা হবে, কিন্তু ইঞ্জিনিয়ারদের ভয় ছিল মেন ইঞ্জিনটি অন্তিম ফিউল সোর্সে চলছিল, হয়তো মাঝপথে থেমে যেতে পারে। দ্বিতীয় অপশনটি ছিল প্রথমে চাঁদের দিকে যাবে, তারপর চাঁদের চতুর্দিকে চক্কর দিয়ে পৃথিবীর দিকে ফিরে আসবে। কিন্তু এখানে একটি সমস্যা হলো এভাবে পৃথিবীর দিকে ফিরে আসতে তাদের 4 দিন সময় লেগে যাবে। অন্যদিকে তাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন আর জলেরও মজুদ নেই। নাসা মিশন কন্ট্রোল দ্বিতীয় অপশনটিকেই বাছাই করে, কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। আর এই সমস্যাটি হলো যখন স্পেসক্রাফটটি চাঁদের গ্র্যাভিটিকে ব্যবহার করে একটি চক্কর দিয়ে যখন পৃথিবীর দিকে ফিরে আসবে তখন তাকে চাঁদের অরবিট থেকে বেরিয়ে পৃথিবীর দিকে পুশ করতে হবে। আর এই কাজটি করার জন্য লুনার মডিউল ইঞ্জিনের সাহায্য নিতে হবে। লুনার মডিউল যাকে কেবল চাঁদ থেকে টেক আপ করার জন্য ডিজাইন করা হয়েছে, এখন এই মেশিনটিকে ডিফারেন্ট কাজের জন্য ব্যবহার করা হবে, যা খুবই একটি রিস্কি কাজ। লুনার মডিউলের ইঞ্জিনকে কোন পয়েন্টে আর কত সময় ধরে চালানো হবে এর ক্যালকুলেশন কোনো সিম্পল কাজ নয়। এই ক্যালকুলেশনে যদি সামান্য ভুল হয়ে যায় তাহলে 3 জনই মারা যাবে। পৃথিবী থেকে নাসা ইঞ্জিনিয়াররা একটি ক্যালকুলেশন করে মহাকাশচারীদের পাঠায়, আর লুনার মডিউলে বসে থাকা মহাকাশচারীরা নাসার ক্যালকুলেশন অনুযায়ী কাজ করে। চাঁদের চতুর্দিকে একটা চক্কর মারার পর তারা একটি নির্দিষ্ট পয়েন্টে এসে 35 সেকেন্ড পর্যন্ত স্পেসক্রাফটটিকে টার্ন করে, আর ফাইনালি তাদের ডাইরেকশন পৃথিবীর অভিমুখে হয়ে যায়। 2 দিন ধরে প্রতি ঘন্টায় 32,000 কিলোমিটার স্পিডে চলতে চলতে তারা পৃথিবীর অনেক কাছে পৌঁছে যায়। এখন তাদের আরও একটি কঠিন সমস্যার মোকাবিলা করতে হবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার জন্য তাদের লুনার মডিউল ছেড়ে পুনরায় কামান মডিউলে ফিরে যেতে হবে, কারণ কামান মডিউলকে এই কাজটি করার জন্যই ডিজাইন করা হয়েছে। মহাকাশচারীরা নাসা কন্ট্রোলের নির্দেশ অনুসারে স্পেস স্যুট পরে কামান মডিউলে চলে আসে। পৃথিবীতে এন্ট্রি করার জন্য তারা লুনার মডিউল আর সার্ভিস মডিউল থেকে সেপারেট হয়ে যায়। এই ঘটনাটিকে লাইভ টিভিতে দেখানো হচ্ছে। নাসা মিশন কন্ট্রোল আর পুরো দুনিয়ার দর্শকদের হার্টবিট বাড়তে থাকে, কারণ তারা এমন একটা সিচুয়েশনে চলে এসেছে যেখানে কোনো কন্ট্রোল ছাড়াই পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর প্রবেশ করবে। যখন তারা পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর এন্ট্রি করে প্রচন্ড তাপের কারণে 3 মিনিটের জন্য নাসা কন্ট্রোলের সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। যখন 3 মিনিট পরেও কোনো সম্পর্ক নেই, সকলে মনে করেছে সম্ভবত মহাকাশচারীরা তাপ সহ্য না করতে পেরে মারা গেছে, কিন্তু 5 মিনিট পরেই তারা রিপ্লাই দেয় যে সব ঠিকঠাক রয়েছে। টেলিভিশনে দেখতে থাকা জনগণেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেই তারা প্যারাশুট খুলে দেয়, আর এই 3 জন জীবিত অবস্থায় প্যাসিফিক ওশেনে গিয়ে পড়ে। এই 3 জন মহাকাশচারীরা হাসতে হাসতে বাড়ি ফেরে। যদিও এই মিশনটি সাকসেস হয়নি, তারা চাঁদে পা রাখতে পারেনি ঠিকই, কিন্তু তারপরেও